Hello, good morning to all of my student. আজকে আমরা ম্যাগনেটোস্ট্যাটিক্স শুরু করব। তো ম্যাগনেটোস্ট্যাটিক্স পড়ার আগে ম্যাগনেট নিয়ে আমাদের একটু পড়তে হবে, কারণ ম্যাগনেটটা যদিও তোমরা রিভিশন করেছো ক্লাস 10 বা হচ্ছে যে বা নিচু ক্লাসে তোমরা ম্যাগনেট সম্পর্কে, ম্যাগনেটের প্রপার্টি সম্পর্কে মোটামুটি জানো। তবু বলছি যে ম্যাগনেট ফার্স্ট কোথায় পাওয়া গেছিলো না, ম্যাগনেট একটা প্রাকৃতিক ব্যাপার। ম্যাগনেশিয়া অঞ্চলে একটা পাথর পাওয়া গেছিলো ফার্স্ট, যে পাথরটার কিছু নতুন বৈশিষ্ট্য দেখা যাচ্ছিল। কীরকম নতুন বৈশিষ্ট্য? যেমন পাথরটাকে আমরা যদি সুতো দিয়ে ঝুলিয়ে দিচ্ছিলাম, সেটা সব সময় উত্তর দক্ষিণ বরাবর অবস্থান করছে। তো এরকম একটা পাথর আমরা নাড়িয়ে দিলাম, সবসময় উত্তর দক্ষিণ বরাবর স্থির হয়ে যাচ্ছে। আর কি, সে কিছু কিছু ধাতু যেমন হচ্ছে লোহা, নিকেল, কোবাল্ট, এই টাইপের ধাতুগুলোকে সে আকর্ষণ করছে। আবার পাথরটা তার মতো অন্য কোনো পাথরকে বিকর্ষণও করছে। এরকম কিছু নতুন ধর্ম পাথরটাতে পাওয়া গেল। তাহলে একটা প্রাকৃতিক পাথর, যেটাকে লোডস্টোন বলা হয়, এবং সেটা থেকে আমাদের যেহেতু ম্যাগনেসিয়াম অঞ্চল পাওয়া গেছিলো, সেই জন্য কি নাম দেওয়া হলো না, ম্যাগনেট। তো তাহলে ম্যাগনেটের এই যে ধর্মটা দিক নির্দেশক ধর্ম, তাহলে কি কি ধর্মগুলো পেলাম? দিক নির্দেশ করছে, উত্তর দক্ষিণ বরাকে সবসময় নির্দেশ করছে, তাহলে দিক নির্দেশক ধর্ম। আকর্ষণ এবং আকর্ষণ বিভাগ বিকর্ষণ বল কাজ করছে। এই ধর্মগুলো আমরা নতুন হচ্ছে যে পেলাম চুম্বক সম্পর্কে। এই দিক নির্দেশক ধর্মটা কাজে লাগিয়ে সেই সময় নাবিকরা বিভিন্ন সময় জাহাজে যখন সমুদ্রে যেত, তখন হচ্ছে যে এটাকে হচ্ছে যে দিক নির্দেশক হিসাবে তারা ব্যবহার করতো। তো এটা প্রাকৃতিক চুম্বক, তাহলে এটা সঠিক স্ট্রাকচার নেই, বড় মাপের করা যাচ্ছে না, শক্তিশালী করা যাচ্ছে না। তাহলে তখন কি করা হলো না, এই প্রাকৃতিক, যেহেতু প্রাকৃতিক চুম্বকটা লোহা, নিকেল, কোবাল্টকে আকর্ষণ করতে পারছে, মানে কি বলা হলো যে তাহলে নিশ্চয়ই এই লোহা, নিকেল, কোবাল্টকে চুম্বকে পরিণত করা যেতে পারে। তখন আমাদের যেখানে যেমন ব্যবহার হয় সেই রকমভাবে স্ট্রাকচার দিয়ে নতুন নতুন কৃত্রিম চুম্বক আমরা তৈরি করলাম। যেমন ধরো চুম্বক শলাকা, ইউ আকৃতির চুম্বক, নিডেল চুম্বক, এইভাবে এই এনফোর্স ম্যাগনেট, যেমন তোমার হচ্ছে যে বলতে পারো চুম্বক শলাকাটা আমাদের মোস্টলি ব্যবহার হয়। কীরকমভাবে ব্যবহার করি আমরা চুম্বক শলাকাটা? চুম্বক শলাকাটা আমরা ব্যবহার করি, ধরো না, চুম্বক শলাকাটা আমরা ব্যবহার করছি, যেমন চুম্বক শলাকাটা কেমন, এরকম একটা চুম্বক, জাস্ট একটা পাতলা চুম্বক একটা দণ্ডের উপরে ঘুরতে পারে, এইভাবে মুভিং করতে পারে, সেটাকে আমরা বলছি চুম্বক শলাকা। ইউ আকৃতির চুম্বক কোনটা না, ইউ আকৃতির চুম্বক হচ্ছে এইটা। এটা ধরো ইউ, এইখানে নর্থ পোল, এখানে সাউথ পোল, এভাবে ইউ আকৃতি আমরা চুম্বক তৈরি করলাম। এই চুম্বকটার সুবিধা কি না, এখানে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায়, একটা চুম্বক ক্ষেত্র এখানে পাওয়া যায়। তাহলে চুম্বকের ক্ষেত্রে দুটো পোল আমরা পোল নির্দেশ করছি। কোনো যদি একটা আমরা বার ম্যাগনেট নিই, তো বার ম্যাগনেটের দুটো বার ম্যাগনেটটার যে চুম্বক ক্ষমতা, আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা, সেটা দুটো প্রান্তে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি। তো এই প্রান্ত দুটোর, যেটা পৃথিবীর উত্তর মেরুকে নির্দেশ করছে সেটাকে আমরা কি বললাম, নর্থ পোল। আর যেটা পৃথিবীর দক্ষিণ মেরুকে নির্দেশ করছে সেটাকে আমরা কি বললাম, সাউথ পোল। তাহলে দুটো পোল দিয়ে পরে কি দেখা গেল যে এই আকর্ষণ বা বিকর্ষণ বলটা কি কেমনভাবে কাজ করছে না, দুটো চুম্বকের সমমেরু, অর্থাৎ উত্তর মেরু বা দক্ষিণ মেরু পরস্পরকে বিকর্ষণ করছে, এবং হচ্ছে যে বিপরীত মেরু, উত্তর মেরু দক্ষিণ মেরু পরস্পরকে আকর্ষণ করছে। এই ধর্মগুলো আমরা পেলাম। অর্থাৎ এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে, এই আকর্ষণ এবং হচ্ছে যে বিকর্ষণ বলেন কেমনভাবে আমরা জাস্ট একটা কোনো একটা চুম্বক যখন আমরা রাখছি, একটা জাস্ট জোন তৈরি হচ্ছে, ধরতে পারি না, কোনো একটা চুম্বককে যখন আমরা কোনো একটা জায়গাতে রাখছি, তখন একটা জাস্ট জোন তৈরি হচ্ছে। তার আগে বলি যে তাহলে এই যে একটা কোনো চুম্বক কখন প্রভাবিত হচ্ছে না, অন্য কোনো চুম্বক যদি তার সামনে আসে তবেই ওই চুম্বকটা প্রভাবিত হচ্ছে, হয় আকর্ষিত হবে না হয় বিকর্ষিত হবে। অর্থাৎ একটা চুম্বকেই আরেকটা চুম্বকের উপর বল প্রয়োগ করতে পারে, অন্যভাবে নয়, বা কোনো চৌম্বক পদার্থ হতে হবে। তো আমরা ফার্স্ট পড়বো, আমরা এইগুলোকে বেশি ডিসকাস করছি না, আমরা এটা ফার্স্ট পড়বো, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড।
ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড, ফিল্ড মানে বা চৌম্বক ক্ষেত্র। তো চৌম্বক ক্ষেত্র দেখো কথাটাই বলছে যে একটা জোন, জাস্ট একটা এরিয়া, একটা ক্ষেত্র, তাই তো। তো চৌম্বক ক্ষেত্র তাহলে একটা কোনো দেখা যাচ্ছে, ধরো এই রুমটার মধ্যে এখন কিছু নেই, তাহলে আমরা যখন ফার্স্ট একটা চুম্বককে এই রুমের মধ্যে নিয়ে আসছি, তখন চুম্বকটাকে নিয়ে আসার জন্য আমাদের কোনো রকম হচ্ছে যে কাজ করতে হচ্ছে না, মানে আমরা আমাদের কোনো বাধা বল ফিল করছি না, ঠিক আছে। কিন্তু এই চুম্বকটাকে আমরা জাস্ট এখানে রেখে দিলাম, রেখে দেওয়ার পরে যখন অন্য একটা চুম্বককে আমরা এই রুমে আবার নিয়ে আসতে চাইছি, তখন কি দেখা যাচ্ছে না, যদি হ্যাঁ চুম্বক ক্ষেত্রটা তৈরি হওয়ার সময় অবশ্যই আমরা বলবো যে যেমন ইলেকট্রন কোনো একটা জায়গায় রাখলে চুম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, প্রোটন কোনো একটা জায়গায় রাখলে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, একই রকমভাবে শুধু নর্থ পোল বা শুধু সাউথ পোল রেখে আমরা চুম্বক ক্ষেত্রটা তৈরি করতে পারি। কিন্তু এটা ম্যাথামেটিক্যালি প্রুভ, অনেক থিওরিটিক্যালি প্রুভ যে মনোপোল ডাজ নট এক্সিস্ট। মানে কি না, কোনো জায়গাতে শুধুমাত্র নর্থ পোল বা শুধুমাত্র সাউথ পোল তুমি এক্সিস্ট করতে পারবে না। চুম্বক মানেই একসাথে থাকবে, পেয়ারে থাকবে নর্থ পোল আর সাউথ পোল। তাহলে যদি আমরা চুম্বক ক্ষেত্র তৈরি করতে যাই, তাহলে শুধু নর্থ পোল বা সাউথ পোল দিয়ে আমরা চুম্বক ক্ষেত্র তৈরি করতে পারবো না, কারণ মনোপোল আমরা কোনো জায়গায় সিঙ্গেলভাবে রাখতেই পারবো না, তো ঠিক নয়। তাহলে একটা চুম্বককে রাখতে হবে। হ্যাঁ, তাহলে কোনো একটা ফার্স্ট একটা চুম্বককে কোনো একটা জায়গাতে নিয়ে আসার সময় কোনো রকম আমাদের বাধা বল বা হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ বল কোনো কাজ করছে না, আমাদের কোনো কার্য করতে হচ্ছে না। আর একটা চুম্বককে কোনো একটা জায়গাতে রাখার পরে যখন দ্বিতীয় একটা চুম্বককে ওই জায়গাতে বা ওর কাছাকাছি কোনো বিন্দুতে আমরা নিয়ে আসতে চাইছি, তখন কি হচ্ছে না, ওই প্রথম চুম্বকটা দ্বিতীয় চুম্বকটাকে হয় আকর্ষণ করছে, না হয় বিকর্ষণ করছে, অর্থাৎ বল প্রয়োগ করছে দ্বিতীয় চুম্বকের উপরে। এই বল প্রয়োগটা একটা অঞ্চল জুড়ে জাস্ট অনুভব করতে পারছি আমরা। ধরো এইখানে একটা চুম্বক রেখেছি, চুম্বকটার চারপাশে জাস্ট কিছুটা অঞ্চল জুড়ে এই বল প্রয়োগটা বা এই বলটা কাজ করছে অন্য কোনো চুম্বকের উপরে। তারপর এখানে আমরা একটা নর্থ পোল বা সাউথ পোল রাখলাম। তাহলে সেকেন্ড যখন এর বিন্দুতে অন্য কোনো একটা চুম্বককে আমরা নিয়ে আসতে চাইছি, তখন এটা কি করছে না, আকর্ষণ করছে বা বিকর্ষণ করবে যদি সমপোল নিয়ে আসি, তাই তো। তাহলে এই যে বিকর্ষণ বলটা উদ্ভব হচ্ছে, এই যে একটা বল প্রয়োগ করছে একটা নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে, একটা চুম্বকের রাখার পরে ওই চুম্বকের নির্দিষ্ট অঞ্চল জুড়ে অন্য কোনো চুম্বককে যদি আমরা আনতে চাইছি, তো সেখানে একটা বল প্রয়োগ করছে। তো এই অঞ্চলটাকে আমরা কি বলছি, প্রথম চুম্বকের চৌম্বক ক্ষেত্র, নাকি। তো একটা জিনিস ভাবো যে আমরা প্রথম যখন এই চুম্বকটাকে এখানে নিয়ে এলাম, কোনো বাধা বল বা আকর্ষণ বা বিকর্ষণ বল কোনো ফিল করছি না, কিন্তু এই চুম্বকটাকে রাখার পরে দ্বিতীয় চুম্বক যখন ওই জায়গাতে নিয়ে আসতে যাচ্ছি, তখনই বলটা ফিল করছে। তাহলে প্রথম চুম্বক আনার ফলে এই প্লেসটার, এই এনভায়রনমেন্টটার কি এমন চেঞ্জ হয়ে গেল, যে দ্বিতীয় চুম্বককে আনার জন্য জাস্ট দ্বিতীয় চুম্বক একটা আনার সময় আকর্ষণ বা বিকর্ষণ বল ফিল করছে দ্বিতীয় চুম্বকটা। অর্থাৎ কোনো একটা চুম্বককে যখন আমরা কোনো একটা জায়গাতে রাখছি, তখন ওই চুম্বকটার জন্য তার পরিবেশটা নতুন করে মডিফাইড হয়ে যাচ্ছে। দেখো পরিবেশটা নতুন করে সজ্জিত হয়ে যাচ্ছে যেন, যার জন্য অন্য কোনো চুম্বককে নিয়ে এলে আকর্ষণ বা বিকর্ষণ বলটা ফিল করছে অন্য চুম্বকটা, তাই তো। অর্থাৎ এই যে মডিফাইড হচ্ছে নতুন করে এনভায়রনমেন্টটা, এটাকেই বলছি আমরা চুম্বক ক্ষেত্র। যতটা অঞ্চল জুড়ে মডিফাইড করতে পারছে সে, অর্থাৎ তাহলে সংখ্যা বললে আমরা কি বলবো, কোনো একটা চুম্বকের চারপাশে যতটা অঞ্চল জুড়ে অন্য কোনো একটা চুম্বককে যদি নিয়ে আসতে চাই আমরা, সে তাহলে অন্য চুম্বকটা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে, সেই অঞ্চলটাকে আমরা কি বলছি, প্রথম চুম্বকের চৌম্বক ক্ষেত্র। তো চৌম্বক ক্ষেত্র তাহলে অসীম পর্যন্ত হতে পারে, কারণ কি না, আমাদের জাস্ট যতটা পর্যন্ত আমরা ভালোভাবে ফিল করছি শুধু সেটাকেই বলছি যে চৌম্বক ক্ষেত্র, কিন্তু এটা অনেকটা দূরে যখন দুটো চুম্বক থাকবে তখনও সে বল প্রয়োগ করতেই পারে, কিন্তু সেটাকে আমরা ধরছি না। যাই হোক, যতটা অঞ্চল জুড়ে হচ্ছে যে ভালোভাবে বলটা ফিল করছি, সেই অঞ্চলটাকেই বলছি প্রথম চুম্বকের চৌম্বক ক্ষেত্র। তো আমাদের চুম্বক ক্ষেত্রটা আমরা বলছি যে কোনো একটা চুম্বক কোনো একটা জায়গাতে রাখার ফলে তার চারপাশে যে পরিবেশটা নতুনভাবে মডিফাইড হচ্ছে, নতুনভাবে সজ্জিত হচ্ছে, যে পরিবর্তন হচ্ছে, সেটা বলছি চৌম্বক ক্ষেত্র যতটা অঞ্চল জুড়ে হচ্ছে। অর্থাৎ তাহলে চৌম্বক ক্ষেত্র
চৌম্বক ক্ষেত্রটাকে আমরা ম্যাথমেটিক্যালি বা খাতায় কলমে কিভাবে প্রকাশ করব? আমরা তো বুঝলাম যেটা হয়। তাহলে চৌম্বক ক্ষেত্রটাকে ম্যাথমেটিক্যালি বা জ্যামিতিকভাবে বলতে পারো, জিওমেট্রিক্যালি জ্যামিতিকভাবে আমরা প্রকাশ করার জন্য, চৌম্বক ক্ষেত্রটাকে জ্যামিতিকভাবে প্রকাশ করার জন্য একটা নতুন কনসেপ্ট নিয়ে আসা হলো, সেটা হচ্ছে চৌম্বক বলরেখা। নাকি? যেমন এটা একটা চুম্বকের চারপাশে কি হয়েছে, একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। ঠিক আছে? তাহলে এই চৌম্বক ক্ষেত্রকে আমরা জ্যামিতিকভাবে ম্যাথমেটিক্যালি ভাবে প্রকাশ করার জন্য কি করছি না, চৌম্বক বলরেখা ম্যাগনেটিক ফোর্স অফ লাইন হচ্ছে যে কল্পনা করা হলো। জাস্ট পুরোটা কাল্পনিক, কোনো এরকমভাবে বলরেখার অস্তিত্ব নেই। জাস্ট প্রকাশ করার জন্য, জ্যামিতিকভাবে প্রকাশ করার জন্য আমরা বলরেখাগুলোকে নিয়ে আসছি। যে কোনো একটা জায়গায় চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে মানে সেখানে বলরেখাগুলো থাকবে, বলরেখায় দ্বারা আমরা নির্দেশ করব। তো বলরেখাগুলো কেমনভাবে আমরা কল্পনা করছি না, বলরেখাগুলো কল্পনা করছি এইভাবে যে কোনো নর্থ পোল থেকে বলরেখাগুলো বের হবে আর সাউথ পোলে গিয়ে বলরেখাগুলো এন্টার করবে বা বলরেখাগুলো শেষ হবে। যেমন একটা বার ম্যাগনেট যদি আমরা ভাবি, একটা ধরো বার ম্যাগনেট নিলাম, একটা বার ম্যাগনেটের সাপেক্ষে আমরা কেমনভাবে ভাববো ব্যাপারটাকে, এটা নর্থ পোল আর এটা সাউথ পোল। তাহলে নর্থ পোলে কি হবে, বলরেখাগুলো জাস্ট বেরিয়ে যাবে, এভাবে বেরিয়ে যাবে, সরি, বলরেখাগুলো বেরোবে আর সাউথ পোলে গিয়ে এইভাবে শেষ হবে। ঠিক আছে? তাহলে এইভাবে সাউথ পোলে এন্টার করছে নাকি, এভাবে। তাহলে এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, জাস্ট বলরেখা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি জ্যামিতিকভাবে। তো বলরেখাটাকে অন্যভাবে আমরা কিভাবে ডিফাইন করব না, কোনো একটা চৌম্বক ক্ষেত্রের মাঝে, কোনো চৌম্বক ক্ষেত্রের মাঝে যদি আমরা একটা ধরো নর্থ পোলকে ছেড়ে দিই, তাহলে নর্থ পোলটা বা একটা সিঙ্গেল মনোপোলকে ছেড়ে দিই, কোনো একটা চৌম্বক ক্ষেত্রের মাঝে একটা মনোপোল হয় নর্থ পোল বা সাউথ পোলকে যদি ছেড়ে দিই, যদিও আমি আগেই বলেছি এইভাবে সিঙ্গেল পোল পাওয়া ইম্পসিবল, তাহলে যদি আমরা ছেড়ে দিই তাহলে ওই নর্থ পোলটা বা সাউথ পোলটা যে পথটা গমন করবে, কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা সিঙ্গেল পোল নর্থ পোল বা সাউথ পোলকে ছেড়ে দিই, তাহলে ওই পোলটা যে পাথটা গমন করবে সেই পাথটাকেও আমরা চৌম্বক বলরেখা বলতে পারি। যেমন ধরো এইখানে যদি আমরা একটা হচ্ছে যে সাউথ পোলকে নর্থ পোলকে ছেড়ে দিই, তাহলে নর্থ পোলটা কি করবে, এই পাথ বরাবর গিয়ে সাউথ পোলের কাছে চলে আসবে নাকি। তো এটা আমরা মোটামুটি করতে পারি এক্সপেরিমেন্টালি, নর্থ পোল বা সিঙ্গেল পোল মানে মনোপোল যদি তৈরি করতে পারি কোনোভাবে, যে হ্যাঁ একসাথে নর্থ পোল সাউথ পোল থাকবে ঠিক আছে, কিন্তু সাউথ পোলটাকে যদি ডিস্টেন্সে নিয়ে যেতে পারি তাহলে সেটা করা যায়। এক্সপেরিমেন্টটা তোমাদের বইতে আছে, আমি বলছি না, জাস্ট টাইম ওয়াশ হবে অনলাইনে। ঠিক আছে? হ্যাঁ, তারপর হচ্ছে যে ধরো বলরেখা দিয়ে আমরা কিভাবে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড আর উইক ম্যাগনেটিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করবো। কোনো জায়গাতে যদি আমরা বলি এখানে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড আছে, যে চৌম্বক ক্ষেত্রটা তার মানটা অনেক বেশি, তো সেটাকে প্রকাশ করার জন্য আমরা কি করব না, বলরেখার ঘনত্বটাকে বাড়িয়ে দেবো এইভাবে। কোনো একটা জায়গায় বলরেখার ঘনত্ব যদি বেশি হয় তাহলে আমরা বলবো সেইখানে চৌম্বক ক্ষেত্রটা কি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রটা শক্তি বেশি। আর কোনো জায়গাতে যদি উইক ম্যাগনেটিক ফিল্ড থাকে সেখানে আমরা কি করব, বলরেখার ঘনত্বটাকে কমিয়ে দেবো এইভাবে। তাহলে সেটার সাহায্যে আমরা কি প্রকাশ করছি না, উইক ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের মানটা হচ্ছে যে অনেক কম। আর বলরেখার মধ্যে দূরত্বগুলো যদি সবসময় সমান থাকে তাহলে বলবো আমরা সুষম চৌম্বক ক্ষেত্র। বলরেখাগুলোর মধ্যে দূরত্ব যদি সবসময় সমান থাকে তাহলে আমরা বলবো সুষম চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে? তাহলে বলরেখার ক্যারেক্টারিস্টিক্স আমরা কি কি পেলাম না, বলরেখার নর্থে শুরু হবে, সাউথে শেষ হবে। প্রোটন বা নিউট্রনকে যেমন আলাদা আলাদা করে দেখানো যায়, সেইভাবে যদি আলাদাভাবে দেখানো যেত তাহলে নর্থ পোলে কি হতো না, বলরেখাগুলো নর্থ পোল থেকে বেরোচ্ছে। ঠিক আছে? যদি যেত। আর সাউথ পোলে কি হচ্ছে, বলরেখাগুলো শেষ হচ্ছে এইভাবে কি। ঠিক আছে? তাহলে বলরেখার ক্যারেক্টারিস্টিক্স কি কি, প্রপার্টি অফ ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স, ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স কি কি না, ওগুলো যেমন হলো যে নর্থে স্টার্ট হবে, সাউথে গিয়ে শেষ হবে, তাই তো, যেগুলো কত বললাম বলরেখা সম্পর্কে ওগুলোও ক্যারেক্টারিস্টিক্স। আর কি, দুটো বলরেখা কখনো ছেদ করতে পারে না, দুটি বলরেখা কখনো
ছেদ করতে পারে না। দুটি বলয় রেখা কখনো ছেদ করতে পারে না। মানে একই চুম্বক ক্ষেত্রের দুটো বলয় রেখা, একই চুম্বক ক্ষেত্রের দুটো বলয় রেখা কখনো ছেদ করতে, পরস্পরকে ছেদ করতে পারে না। কারণ কি, না কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থ কোনো বিন্দুতে আমরা যদি একটা তড়িৎ ক্ষেত্র বলছি আবার, কোনো চুম্বক ক্ষেত্রের মাঝে কোনো বিন্দুতে আমরা যদি চুম্বক ক্ষেত্রের অভিমুখটাকে নির্দেশ করতে চাই, তাহলে ওই বিন্দু দিয়ে যে বলরেখাটা গেছে, সেই বলরেখার ওই বিন্দুর উপরে যদি আমরা একটা স্পর্শক টানি বলরেখার উপরে, মানে ওই বিন্দু দিয়ে বলরেখার উপরে যদি আমরা একটা স্পর্শক টানি, তাহলে স্পর্শকটা কি করে ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখটাকে প্রকাশ করে। ঠিক আছে, তাহলে ধরো যে একই চুম্বক ক্ষেত্রের মাঝে দুটো বলরেখা যদি ছেদ করে যেত এইভাবে, এ একটা বলরেখা আর হচ্ছে যে এ একটা বলরেখা সাপোজ, তাহলে এই বলরেখাটার জন্য এই দিকে চুম্বক ক্ষেত্রের অভিমুখ পেলাম, আর এই বিন্দুতেই এই বলরেখাটার জন্য এই দিকে দেখো চুম্বক ক্ষেত্রের অভিমুখ পাবো। তাহলে হ্যাঁ, কোনো চুম্বক ক্ষেত্রের মাঝে বিভিন্ন বিন্দুতে চুম্বক ক্ষেত্রের অভিমুখ বিভিন্ন হতে পারে, কিন্তু একই বিন্দুতে মানে একই চুম্বক ক্ষেত্রের মধ্যে একই বিন্দুতে নিশ্চয়ই দুটো আলাদা আলাদা অভিমুখ পেতে পারি না একই চুম্বক ক্ষেত্রের। আর ছেদ করলে তো ছেদ বিন্দু দিয়ে দুটো আলাদা আলাদা অভিমুখ চলে আসছে, সেই জন্যেই দুটো বলরেখা কখনো ছেদ করতে পারে না। কিন্তু মাথায় রাখবে যে চুম্বক ক্ষেত্রের মাঝে দুটো আলাদা আলাদা বিন্দুতে চুম্বক ক্ষেত্রের অভিমুখ কিন্তু আলাদা আলাদা হতে পারে। ঠিক আছে, ওই যে বলরেখাটা গেছে ওই বিন্দু দিয়ে, তার উপর স্পর্শক টানলে যে স্পর্শকের অভিমুখটা হবে সেটাই হচ্ছে যে বলরেখার চুম্বক ক্ষেত্রের অভিমুখকে নির্দেশ করবে। বুঝেছে? আর এটা আমাদের মেইন প্রপার্টি। আর যে প্রপার্টি আছে যেগুলো আমাদের অলরেডি বলে দিয়েছি, আরেকটা আমরা করবো নাম্বার ডেন্সিটি। যদি ওটা জাস্ট আমি বলেই দিয়েছি যে ঘনত্ব বেশি হলে চুম্বক ক্ষেত্রের মানটা আমরা বলছি বেশি, এটাকে নাম্বার ডেন্সিটি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। কিভাবে না, কোনো চুম্বক ক্ষেত্রের অভিলম্বে যদি আমরা একটা সারফেস নিই, মানে একটা ক্ষেত্রফল নিই, তো সেই ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতগুলো লম্ব হবে বলরেখা কাট করছে, সেই বলরেখার সংখ্যাটাকে আমরা কি বলছি, নাম্বার ডেন্সিটি, যেটাই হচ্ছে চুম্বক ক্ষেত্রের মানটাকে নির্দেশ করছে। ঠিক আছে, এগুলো হচ্ছে যে বলরেখার বৈশিষ্ট্য। তো এই চুম্বকের পরে আমাদের যেটা পড়ার মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে ম্যাগনেটোস্ট্যাটিক্স। ম্যাগনেটোস্ট্যাটিক্স কেন বলা হচ্ছে না, যেখানেই তড়িৎ প্রবাহ হবে সেখানেই চুম্বক ক্ষেত্র তৈরি হবে। তাহলে তড়িৎ প্রবাহের সাথে যেহেতু চুম্বক ক্ষেত্রটা রিলেটেড, সেই জন্য আমরা জাস্ট চ্যাপ্টারটা কি বলছে, ম্যাগনেটোস্ট্যাটিক্স। ঠিক আছে, তো এই ম্যাগনেটোস্ট্যাটিক্স ব্যাপারটা প্রথম অবজার্ভ করেছিলেন কে, ওরস্টেড, 1820 সালে সম্ভবত। তিনি কি লক্ষ্য করেছিলেন, একটা যে ছোট এক্সপেরিমেন্ট, কীরকমভাবে তিনি একটা পরিবাহী তার নিয়েছেন, এইভাবে একটা তড়িৎ পরিবাহী তার নিয়ে, সেটা তো ইনিশিয়ালি কোনো কারেন্ট যাচ্ছে না, তার নিচে একটা কি করলেন না, একটা চুম্বক শলাকাকে এইভাবে রেখে দিলেন, দিয়ে প্যারালালি কেমনভাবে চুম্বক শলাকাটা রাখলেন, এটা ধরো এটা পরিবাহী তারের নিচে এভাবে সমান্তরালভাবে একটা চুম্বক শলাকাকে তিনি রেখে দিলেন। হয়েছে, এরপরে যেইটাতে তিনি তড়িৎ প্রবাহ পাঠালেন, কারেন্ট পাঠালেন, সাদা হাতে কি দেখা যাচ্ছে, এটা ঘুরে যাচ্ছে, এইভাবে ডিফ্লেকশন হচ্ছে। কেমন করে ঘুরে যাচ্ছে, জাস্ট এটা তড়িৎ পরিবাহী তারটা যেই কারেন্ট যাচ্ছে এটা এইভাবে ঘুরে যাচ্ছে, জাস্ট এইভাবে এদিকে ঘুরে যাচ্ছে বা এদিকে ঘুরে যাচ্ছে, অর্থাৎ ডিফ্লেকশন হচ্ছে, সমান্তরালভাবে থাকছে না আগের মতো, নর্থ পোলটা সাউথ পোলটা। আবার তিনি কি দেখলেন, যে তড়িৎ প্রবাহের অভিমুখটা যদি উল্টে দেওয়া হয়, সাপোজ আগে এদিকে যাচ্ছিল এখন এইদিকে যাচ্ছে, তাহলে আগে যেদিকে ডিফ্লেকশন হচ্ছিল, যে কোনো একটা পোলকে ভেবে বলো যে হয় নর্থ পোল বা সাউথ পোল, ধরো নর্থ পোলটা দিয়ে বলছি, যে যদি নর্থ পোলটা আগে যেদিকে ডিফ্লেকশন হচ্ছিল, তড়িৎ প্রবাহের অভিমুখটা যদি উল্টে দেওয়া হয়, তাহলে বিপরীত দিকে ডিফ্লেকশন হচ্ছে। আর কি দেখলেন, যে কারেন্টের মানটা যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কি হচ্ছে, ডিফ্লেকশনটা তীব্রভাবে হচ্ছে। এই ঘটনাগুলো তিনি ওরস্টেড বলছে যে 1820 খ্রিস্টাব্দে অবজার্ভ করলেন। তিনি এটা সম্পর্কে ব্যাখ্যা দিলেন কিভাবে, যেহেতু একটা চুম্বক অন্য কোনো চুম্বক দ্বারাই প্রভাবিত হয়, তাহলে নিশ্চয়ই ওই তড়িৎ পরিবাহী তার দিয়ে যখন কারেন্ট যাচ্ছে, তখন ওইখানে একটা অন্য কোনো চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, যে চুম্বক ক্ষেত্রটা কি করছে, এই নিচের চুম্বকটাকে, চুম্বক শলাকাটাকে হয় আকর্ষণ করছে, না হয় বিকর্ষণ করছে। হয়েছে,
তাহলে তিনি জাস্ট সরাসরি বলে দিলেন যে তাহলে যে কোনো তড়িৎ পরিবাহী তারের মধ্য দিয়ে যখনই কারেন্ট যাবে তখনই তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। হ্যাঁ, অবশ্যই ওই তড়িৎ পরিবাহী তারটা নিজে কিন্তু চুম্বকে পরিণত হয় না, ঠিক আছে, বাট একটা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, যেটাকে আমরা কি বলছি, ম্যাগনেটোস্ট্যাটিক্স। এটা ওরস্টেড প্রথম লক্ষ্য করলেন, তিনি এর বেশি আর কোনো ব্যাখ্যা দিতে পারেননি, কিন্তু জাস্ট এই ঘটনাগুলো তিনি বলেছিলেন। পরে এটাকে মোটামুটিভাবে কখন কোন দিকে ডিফ্লেকশন হবে সেটা ভালোভাবে ব্যাখ্যা দিলেন কে, ওই সন্তরণ নিয়ম যেটা, তাই তো, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। এটাকে ভালোভাবে ব্যাখ্যা দিলেন। তিনি কি ব্যাখ্যা দিলেন না, নিচের চুম্বক শলাকাটা কখন কোন দিকে বাঁকবে সেটা নিয়ে একটা সূত্র দিলেন, যেটা কি বলা হয় না অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। তিনি কি বললেন যে এই তড়িৎ পরিবাহী তারের অভিমুখে, মানে তড়িৎ প্রবাহের অভিমুখে কোনো লোক নিচের দিকে মুখ করে যদি সাঁতার কাটে, তাহলে তার বাম হাত যেদিকে থাকবে সেই দিকে চুম্বক শলাকাটার উত্তর মেরু বিক্ষিপ্ত হবে। ঠিক আছে, কি বললাম যে কোনো তড়িৎ পরিবাহী তারের অভিমুখে কারেন্ট, মানে তড়িৎ প্রবাহের অভিমুখে নিচের দিকে মুখ করে কোনো লোক যদি হাত পা ছাড়িয়ে সাঁতার কাটে, তাহলে লোকটার বাম হাত যেদিকে থাকবে সেই দিকে উত্তর মেরু, চুম্বক শলাকাটার উত্তর মেরু বিক্ষিপ্ত হবে, এটা তিনি বললেন। তাহলে মোটামুটি কখন কোন দিকে বিক্ষিপ্ত হবে একটা ধারণা পাওয়া গেল পরিষ্কার। তাহলে নিশ্চয়ই সাপোজ এটা যদি নর্থ পোল হয়, বোঝানো, এটা সাপোজ সাউথ পোল, এটা হচ্ছে নর্থ পোল, তাহলে লোকটা যখন এদিকে যদি সাঁতার কেটে যায় তাহলে বাম হাত কোন দিকে থাকছে না, বোর্ডের উল্টো দিকে থাকছে, তাহলে নর্থ পোলটা কোন দিকে হবে, এইদিকে বিক্ষিপ্ত হবে, যেহেতু বাম হাতটা বোর্ডের উল্টো দিকে আছে যদি লোকটা সাঁতার কেটে এইভাবে যায়। আর কারেন্টের উল্টে দাও, তাহলে লোকটা এইদিকে আসছে, তার নিশ্চয় বাম হাতটা এইদিকে, তখন নর্থ পোলটা কি হবে, এইদিকে বিক্ষিপ্ত হবে। এবার তিনি একটা পরিষ্কার ধারণা দিলেন যে কখন কোন দিকে বিক্ষিপ্ত হবে। কিন্তু আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যে হ্যাঁ, কোনো তড়িৎ পরিবাহী তারের মধ্য দিয়ে যখনই কারেন্ট যাচ্ছে তখনই যদি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, তো সেই চৌম্বক ক্ষেত্রের মানটা কত বা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কত। আর আমরা তো জানি যে কোনো চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বলতে নর্থ পোল এবং সাউথ পোলটা কোন দিকে, সেটাই হচ্ছে আমাদের বের করানোর উদ্দেশ্য, সেটাই আমাদের ডিফাইন করতে হবে, ইন্ডিকেট করতে হবে যে ওই চৌম্বক ক্ষেত্রের নর্থ পোল কোনটা আর সাউথ পোল কোনটা, নাকি। তাহলে সে সম্পর্কে এম্পিয়ারও কিছু বললেন না, যে চৌম্বক ক্ষেত্রে যেটা তৈরি হচ্ছে তার অভিমুখ কোন দিকে। তো চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বলতে তাহলে আমাদের বলরাখার অভিমুখটা জানতে হবে, আগেই বলেছি। তাহলে বলরাখার অভিমুখটা কেউ এখনো বলতে পারলেন না। তারপরে এম্পিয়ারের পরে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বা ওই যে নতুন চৌম্বক ক্ষেত্রের বলরাখার অভিমুখটা বের করানোর জন্য ভালো রকম একটা ধারণা কে দিলেন না, ওই ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম, অর্থাৎ ম্যাক্সওয়েল একটা কর্কস্ক্রু নিয়ম দিলেন, যেটার থেকে মোটামুটি ভালোভাবে বোঝা যাচ্ছে যে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে, বাট চৌম্বক ক্ষেত্রের মান সম্পর্কে তিনি কিছু বললেন না। তিনি কি বললেন যে একটা ডান পাকের যদি স্ক্রু ঘোরানো হয়, ঠিক আছে, একটা যদি ডান পাকের স্ক্রুকে ঘোরানো হয়, তোমরা ভেক্টর নিয়ম তো জানো অলরেডি, একটা ডান পাকের যদি এটা যদি স্ক্রু এভাবে ঘোরানো হয়, তাহলে এর এই অগ্রপ্রান্তটা কি করবে, জাস্ট এইদিকে যাবে, নাকি। তাহলে একটা ডান পাকে যদি স্ক্রু ঘোরানো হয়, তাহলে তার অগ্রপ্রান্তটা যদি তড়িৎ প্রবাহের অভিমুখকে নির্দেশ করে, মানে এখানে এরকম ব্যাপারটা হচ্ছে যে এখানে যদি একটা ডান পাকের স্ক্রুকে এইভাবে আমরা ঘোরাই, তাহলে কি হবে, এই স্ক্রুর অগ্রপ্রান্তটা এইভাবে যাবে, কারণ ধরো একটা কাঠে তুমি ঘুরিয়ে ঢুকাচ্ছ, একটা কাঠে লাগিয়ে স্ক্রুটা হচ্ছে যে ঘুরাচ্ছ, তাহলে কি হবে, কাঠের ভিতরে আস্তে আস্তে ঢুকতে থাকবে স্ক্রুটা, এর মানেই এর অগ্রভাগটা কি করছে, এদিক থেকে এদিকে গমন করছে, তাই কাঠের ভিতরে ঢুকছে। তো সেটাই বলছে যে ডান পাকের স্ক্রুকে যদি ঘোরানো হয়, তাহলে ডান পাকের স্ক্রুর অগ্রভাগটা যদি তড়িৎ প্রবাহের অভিমুখকে নির্দেশ করে, তাহলে আমাদের যে আঙ্গুলের ঘূর্ণনটা, ঠিক আছে, আঙ্গুলের ঘূর্ণনটা কি করবে, বলরেখার অভিমুখকে নির্দেশ করবে বা চৌম্বক ক্ষেত্রের অভিমুখকে নির্দেশ করবে, ঠিক আছে। সেটাই বলছে, কারণ চৌম্বক ক্ষেত্রটা আমরা তো জানি, চৌম্বক ক্ষেত্র আমরা এঁকে দিলাম ঠিক আছে, কিন্তু চৌম্বক ক্ষেত্র তো কখনো হচ্ছে যে ওপেন হয় না, কখনো মুক্ত হয় না, সবসময় বদ্ধ হয়, মানে চৌম্বক বলরেখাগুলো সবসময় বদ্ধ হয়, কেন, নর্থ পোলে শুরু হচ্ছে সাউথ পোলে গিয়ে শেষ হচ্ছে। তাহলে আমাদের এটা কি করবে, বলরেখার অভিমুখকে নির্দেশ করছে হাতের ঘূর্ণনটা, বুঝা গেছে। এটাকে ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম বলা হয়।
আরেকটা ওরস্টেডে দিয়েছিলেন, সেটা কি ডান হাতের মুষ্টি নিয়ম। ডান হাতের মুষ্টি নিয়ম সেটা তো খুব ভালোভাবে ওই উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা হচ্ছে যে বোঝা যায়। তিনি কি বললেন যে একটা তড়িৎ পরিবাহী তারকে আমরা ডান হাত দিয়ে যদি মুঠো করে ধরি, যেমন এইভাবে একটা ধরেছি, আমাদের বৃদ্ধাঙ্গুষ্টি যদি কারেন্টের অভিমুখটাকে নির্দেশ করে, দেখো কারেন্টের দিকে যাচ্ছে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্টিটা এইভাবে আছে, কারেন্টের অভিমুখকে নির্দেশ করে, তাহলে আমাদের আঙ্গুলের যে ঘূর্ণনটাই, আঙ্গুলের যে বক্র অংশটা সেটা কি করবে, বলরেখার অভিমুখকে নির্দেশ করবে। তো দুটো দেখো মিলে যাচ্ছে, কর্কস্ক্রু নিয়ম আর হচ্ছে যে বৃদ্ধাঙ্গুষ্টি নিয়ম। কীভাবে মিলছে এইভাবে ঘুরিয়ে বলি, যে দেখো যদি এইভাবে ঘোরায় তাহলে বলরেখাটা কেমন হচ্ছে, এইরকম হচ্ছে নাকি, এভাবে ঘোরালে বলরেখাটা এরকম হচ্ছে, ক্লকওয়াইজ এদিক দিয়ে ঘোরালে, তুমি যেহেতু ওইভাবে দেখছো মানে ক্লকওয়াইজ হচ্ছে। আর যদি আমরা মুঠো করে ধরি তাহলেও দেখো জাস্ট এইটুকু ভাববো, আমরা এদিকটা ভাববো না, এইটুকু ভাববো আঙ্গুলের এই অংশটা, তাহলে দেখো কি হচ্ছে, আঙ্গুলটা এইভাবে হচ্ছে। তাহলে দুটো নিয়ম ভালোই ম্যাচ করছে এবং পরিষ্কারভাবে আমরা বলতে পারছি যে কখন কোন দিকে বলরেখাটা হবে নাকি। তো সেটাই, তো বলরেখাগুলো আমরা আঁকবো কি করে একটা তড়িৎ পরিবাহীর জন্য উৎপন্ন চৌম্বক ক্ষেত্রটা, না এবার যে সাপোজ এটা একটা তার, তাহলে এই তারটাতে নিচ থেকে উপর দিকে কারণে যাচ্ছে, তাই তো, তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ হচ্ছে এটা, তাহলে ইয়ে করো কর্কস্ক্রু নিয়ম ভাবো, তাহলে কর্কস্ক্রু নিয়ম যদি আমরা ডান পাক এইভাবে ঘোরাই তাহলে কি হচ্ছে, জাস্ট না দেখো এইভাবে কাজ করছে, ঘোরাই, জাস্ট বারবার বলছি ফিজিক্স তুমি যত কল্পনা করতে পারবে তত ভালো শিখবে। এগুলো হচ্ছে 2 ডাইমেনশনাল ফিগার, তোমাকে জাস্ট ইমাজিন করতেই হবে। দেখো এইভাবে ঘুরছে, এইভাবে ঘোরাও, ঠিক আছে, তাহলে আমরা এইভাবে ইন্ডিকেট করছি, জাস্ট যে কোনো একটা প্রান্ত ধরতে হবে, দুদিকটা একসাথে ধরলে কিন্তু গুলিয়ে যাবে, বুঝেছে। তুমি যে দিক থেকে, হ্যাঁ এই বলরেখার অভিমুখটা খুব ইম্পর্টেন্ট, যে তুমি কোনখান থেকে দেখছো, কারণ যখন তুমি ধরো এইভাবে একটা ঘোরাচ্ছ, তুমি যদি এই প্রান্তটা দেখো তাহলে কি মনে হচ্ছে যেন এইভাবে বলরেখাটা নামছে, তুমি যদি এই দিকটা দেখো তাহলে কি মনে হচ্ছে যেন উপর দিকে উঠছে। তাহলে দেখাটা খুব ইম্পর্টেন্ট যে তুমি কোন দিক দিয়ে দেখছো, কোনখান থেকে দেখছো। তাহলে যদি কোনো তড়িৎ পরিবাহী তারে যদি উপর দিকে কারণে যায় নিচ থেকে উপর দিকে, তাহলে জাস্ট এইভাবে করো, তাহলে কি হবে, বলরেখাটা জাস্ট এইরকম হবে, এইভাবে ঘোরাও বা মুষ্টি নিয়ম করো, এইভাবে দেখো এইভাবে হচ্ছে। আর যদি কারেন্ট নিচের দিকে যায় তাহলে কি হবে, তখন হচ্ছে যে এটা কি করবে, ক্লকওয়াইজ হবে, বলরেখার অভিমুখটা ক্লকওয়াইজ হবে, কারণ তখন বিপরীত দিকে হয়েছে। তাহলে যেমন বলি যে দেখাটা কেন ইম্পর্ট্যান্ট, কারণ যদি এটা আমরা বৃত্তাকার পরিবাহী নিই, ধরো এরকম একটা বৃত্তাকার পরিবাহী নিচ্ছি, এই বৃত্তাকার পরিবাহীটাতে যখন দেখো এই প্রান্তটা নিচ্ছি উপর দিকে উঠছে কারেন্ট, তখন তাহলে কি হবে, এন্টি ক্লকওয়াইজ হচ্ছে। বাট এই প্রান্তটার কথা ভাবো, কারণ কি হচ্ছে নিচের দিকে নামছে, তখন কি হবে, বলরেখার অভিমুখটা দেখো ক্লকওয়াইজ হবে, বুঝেছে। তাহলে হচ্ছে দেখাটা খুব ইম্পর্টেন্ট, যে আমি কোন জায়গা থেকে দেখছি, তবেই আমরা বুঝতে পারবো বলরেখার অভিমুখটা কোন দিকে হবে। দেখাটা চেঞ্জ করলে কিন্তু বলরেখার অভিমুখটাও চেঞ্জ হয়ে যেতে পারে। দেখো তাহলে আমরা এত কিছু পড়লাম, কিন্তু এখনো উৎপন্ন কোন একটা তড়িৎ পরিবাহীর তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে, তখন যে চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, সেই চুম্বক ক্ষেত্র অভিমুখটা আমরা পরিষ্কার ক্লিয়ার করতে পারলাম, মানে পরিষ্কারভাবে বুঝতে পারলাম, কিন্তু চুম্বক ক্ষেত্রের মানটা কত সেটা কিন্তু এখনো নির্ণয় করতে পারিনি আমরা। তার উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান কত হবে সেটা সম্পর্কে প্রথম কে সূত্র দিলেন, বায়োট এবং সাভাট একসাথে, যেটা কি বলা হয়, বায়োট একজন সায়েন্টিস্ট, সাভাট একজন সায়েন্টিস্ট, একসাথে কি বলা হয়, বায়ো সাভাট ল, বুঝছে। তাহলে বায়ো সাভাট লর সাহায্যে আমরা কি করি না, ওই কোনো তড়িৎ পরিবাহীর চারপাশে যে চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে সেই চুম্বক ক্ষেত্রের মানটাকে আমরা বের করতে পারি। তাহলে একটা তো বলি যে তড়িৎ পরিবাহী তারের মধ্য দিয়ে তো আধান যাচ্ছে, তড়িৎ কারেন্ট মানে কি, আধানের মুভিং অফ চার্জ, ফ্লো অফ চার্জ, কারেন্ট মিন্স ফ্লো অফ চার্জ। তাহলে এটা তো ভাবার বিষয় যে যেখানেই আধান, একটা সিঙ্গেল আধানও যদি ফ্লো করে, কারেন্ট ছাড়ো একটা সিঙ্গেল আধানও যদি ফ্লো করে, সিঙ্গেল আধানের সেখানেও কি হবে, চুম্বক ক্ষেত্র তৈরি হবে। তাহলে অ্যাটমের চারপাশে
অ্যাটমের চারপাশে যে ইলেকট্রনগুলো ঘুরছে, নাকি অ্যাটমের চারপাশে যে ইলেকট্রনগুলো ঘুরছে কক্ষপথে, সেখানে আধানটা ঘুরছে, ফ্লো করছে, মানে সেখানেও চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তোমরা হয়তো, হ্যাঁ, সেখানেও চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। ঠিক আছে, তাহলে বায়ো সাভার্ট লটা হচ্ছে যে আমরা পড়বো।